সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের সকল যে সেকশন, সেই সেকশনের ছাত্ররা তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছো আশা করি। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। টেস্টের সিলেবাসকে ফোকাসে রেখে আমরা 6 নম্বর চ্যাপ্টার, যেটা জ্যামিতিক আলোক বিজ্ঞান, সেটা নিয়ে ডিসকাস করছিলাম। এবং গত ক্লাসে আমরা বীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা শুরু করেছি এবং সরল অণুবীক্ষণ যন্ত্রের যে প্রকারভেদ সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। আজকের ক্লাসে আলোচনা করব আমরা দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রিজম বিষয়ক কিছু বিষয় জানার চেষ্টা করব। তো চলো ক্লাস শুরু করি। প্রথমত আমরা জেনেছিলাম যে বীক্ষণ যন্ত্র দুই ধরনের হয়, যেটা ছিল অণুবীক্ষণ যন্ত্র, গত ক্লাসে তোমরা দেখেছো, আরেকটা ছিল দূরবীক্ষণ যন্ত্র। স্বাভাবিকভাবে নাম থেকে বোঝা যায় যে দূরের বস্তু সেটাকে বীক্ষণ করা, বিশ্লেষণ করা বা দেখার জন্য যে বিশেষ যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, বা পরিচিত যে নামটা তোমরা সবাই জানো, টেলিস্কোপ। তো বহুদূরে অবস্থিত বস্তু থেকে আগত আলোকরশ্মি যখন আসে সেটাকে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবেই ধরে নেওয়া হয়। তো সেরকম সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মির যদি একাধিক লেন্স বা দর্পণে প্রতিসরিত বা প্রতিফলিত হওয়ার পরে বস্তুর একটি অবাস্তব এবং সোজা বিম্ব গঠিত হয়, তাহলে সে যে যন্ত্রের সাহায্যে এটা গঠিত হয় সেই যন্ত্রটাকেই বলছি দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র আবার দুই প্রকার হয়, প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র এবং প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। তো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র কাকে বলে? নামটা দেখেই বলা যায়, যে যন্ত্রের প্রতিসরণের ব্যাপারটা ইনভলভ থাকে অনলি, সেই যন্ত্রটাই হচ্ছে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। আর এই ক্ষেত্রে এই যন্ত্রের অভিলক্ষে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে জটিল অণুবীক্ষণ যন্ত্র যখন পড়েছ, দুইটা লেন্স ব্যবহার করা হয়, অভিলক্ষ লেন্স এবং অভিনেত্র লেন্স। সেরকমই দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষে বড় উন্মেষ এবং ফোকাস দূরত্বের লেন্স ব্যবহার করা হয়। আশা করি তোমাদের মনে আছে, জটিল অণুবীক্ষণ যন্ত্রে আমরা কিন্তু উল্টো ব্যাপারটা দেখেছিলাম, অর্থাৎ অভিনেত্রে বড় উন্মেষ ও ফোকাস দূরত্বের লেন্স ছিল, আর অভিলক্ষের যে লেন্স ব্যবহার হতো সেটা ছোট ছিল, উন্মেষ ছোট ছিল। তো প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের বেলায় অভিলক্ষে বড় উন্মেষ এবং ফোকাস দূরত্বের লেন্স ব্যবহার করা হয়, এবং শুধুমাত্র এই ক্ষেত্রে, অর্থাৎ এই ধরনের দূরবীক্ষণ যন্ত্রে লেন্সই ব্যবহার করা হয়, অন্য কিছু ব্যবহার করা হয় না। এই ধরনের দূরবীক্ষণ যন্ত্রে আলোর শোষণ বেশি হয় বলে তুলনামূলক কম উজ্জ্বল বিম্ব পাওয়া যায়। এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করব আগে, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের ব্যাপারটাও জেনে নিই, তারপর একসাথে এই জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রতিসারক টেলিস্কোপ বা রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, সেটা তিন প্রকার হয়। নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র, জ্যোতিষবিজ্ঞানে যেটা জ্যোতির্বিজ্ঞানে বহুল ব্যবহার রয়েছে, নভ দূরবীক্ষণ যন্ত্র। ভূ টেলিস্কোপ, টেরেস্ট্রিয়াল যে টেলিস্কোপগুলো সেগুলো, আরেকটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিওর নামানুসারে গ্যালিলিও টেলিস্কোপ। এই তিনটা ধরনের টেলিস্কোপ সাধারণত ব্যবহার করা হয়, যেখান থেকে আমরা জ্যোতিষ বা নব দূরবীক্ষণ যন্ত্রের ডিটেলসটা জানার চেষ্টা করব। আর এরপরে রয়েছে আরেক ধরনের দূরবীক্ষণ যন্ত্র, যেটাকে বলা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। নিশ্চয়ই নাম অনুসারে প্রতিফলনের ব্যাপারটা এখানে ইনভলভ আছে, যে কারণে এটাকে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র বলা হয়। তো যে টেলিস্কোপের অভিলক্ষে অবতল দর্পণ, দর্পণ কথাটা আসছে মানে এখানে প্রতিফলনের ব্যাপার চলে আসছে, অবতল দর্পণ এবং অভিনেত্র উত্তল লেন্স ব্যবহার করা হয়, সেই ধরনের দূরবীক্ষণ যন্ত্রকে বলা হয় প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। এবং এই ধরনের দূরবীক্ষণ যন্ত্রে আলোর শোষণ কম হয় বিধায় তুলনামূলক বেশি উজ্জ্বল বিম্ব, তুলনামূলক বলতে কার সাথে তুলনা করছি? প্রতিসারক যে দূরবীক্ষণ যন্ত্র রয়েছে তার সাথে তুলনা করছি, তার তুলনায় উজ্জ্বল বিম্ব পাওয়া যায়। এখন কারণ কি হতে পারে এই উজ্জ্বল বিম্ব পাওয়ার? আমরা যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কোনো একটা আলোকরশ্মি গমন করতে যাই, আমরা তিনটা ঘটনা সেখানে অবজার্ভ করি। প্রথমত হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ, কিছু আলোক
শোষিত হয় দ্বিতীয় মাধ্যমে। দ্বিতীয়টা হচ্ছে রিফ্লেকশন, প্রথম মাধ্যমে পুরো আলোটা ফিরে আসা, এবং থার্ড ওয়ান হচ্ছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ। এখন যখন প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের কথা বলছি, এতে যেহেতু দর্পণ ব্যবহার করছি, একটা অবতল দর্পণ। তোমরা জানো অবতল দর্পণ হচ্ছে এমন এক ধরনের দর্পণ যেখানে সব ধরনের বিম্ব পাওয়া যায়, বাস্তব, অবাস্তব, ঘূর্বিত, বিবর্ধিত। যেরকম আমরা উত্তল লেন্সের বেলায় সব ফরম্যাটের বিম্ব পেতে পারি, সেরকম দর্পণের বেলায় যদি বলি, অবতল দর্পণে সব ধরনের বিম্ব পাওয়া সম্ভব হয়। ঠিক আছে, তো দর্পণের যখন ইউজ করছি তখন এই তিনটা ঘটনার মধ্যে, অর্থাৎ অ্যাবজর্পশন, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, এই তিনটা ঘটনার মধ্যে রিফ্র্যাকশন যেহেতু হচ্ছে না, এই টার্মটা তো পুরোপুরি বাদ, এবং রিফ্লেকশন হচ্ছে, আর সাথে সাথে অ্যাবজর্পশনের পরিমাণটাও খুব কম হয়। মূলত এখানে কাজটা হয় রিফ্লেকশনের ফলে। পুরো যে রেটা আমি ফেললাম একটা পৃষ্ঠে, সেটা আবার সেরকমভাবেই ফিরে পেলাম। তার সেই রের উজ্জ্বলতা বা তার শক্তির অপচয় বা শক্তির ফরমেশন এখানে কম হলো। আমরা প্রায় পুরোটাই ব্যাক করলো প্রাইমারি যে মিডিয়াম সেখানে। তাহলে এখানে উজ্জ্বল বিম্ব পাওয়ার সম্ভাবনা বেশি এই প্রক্রিয়ায়। যদি প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র ইউজ করি, সেক্ষেত্রে কী হয়, আমার কিছু পরিমাণ তো অ্যাবজর্পশন হবেই, আর সেকেন্ড মিডিয়ামে কিছু আলো রিফ্র্যাক্টেড হবে, প্রবেশ করবে, ফলে আমার রিফ্লেকশনের তুলনায় এই ক্ষেত্রে আলোর যে আলটিমেটলি যে আলোটা পাচ্ছি বা যে বিম্বটা পাচ্ছি, সেটা কিন্তু উজ্জ্বলতা কিছুটা পরিমাণ কম হয়ে যায়, কারণ টোটাল লাইট রের যে এনার্জিটা সেটা ডিভাইড হয়ে যাচ্ছে, যেটা রিফ্লেকশনের বেলায় খুব কম হচ্ছে। তো এই কারণে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র তার কাছ থেকে বা এই যন্ত্র ব্যবহারে তুলনামূলক উজ্জ্বল বিম্ব পাওয়া যায়। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের চেয়ে তুলনামূলক উজ্জ্বল আলো পাওয়ার কারণ কি। ঠিক আছে, তো প্রতিফলক টেলিস্কোপ সেটা আবার তিন ধরনের হয়। নিউটনের টেলিস্কোপ, বিজ্ঞানী হার্সলের নাম অনুসারে হার্সলের টেলিস্কোপ, অথবা গ্রেগরি নামটা বললেই তো আমাদের একটু স্পেশাল ফিলিং আসে, যেহেতু আমরা গ্রেগরিয়ান। তো ইনি হচ্ছে একজন বিখ্যাত সায়েন্টিস্ট গ্রেগরি, তার নাম অনুসারে এই টেলিস্কোপটাকে বলা হয় গ্রেগরি টেলিস্কোপ। ঠিক আছে, তো এই তিনটা ফরম্যাট থেকে আমরা নিউটনের টেলিস্কোপটা নিয়ে বিস্তারিত জানবো, অর্থাৎ একটা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র আর একটা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, তাদের যে ফরম্যাটগুলো আছে, ব্যাখ্যাগুলো আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো এবার আমরা দেখব নব বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র, যেটাকে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বলা হয়। এটা একটা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র। 1611 সালে ডেনমার্কের জ্যোতির্বিদ জোহান্স কেপলার সর্বপ্রথম এই যন্ত্রটি আবিষ্কার করেন। কেপলার নামটাও নিশ্চয়ই আমাদের কাছে ভীষণ পরিচিত একটা নাম। ফার্স্ট পেপার আমরা চ্যাপ্টার 6-এ মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়েছিলাম কেপলারের গ্রহ বিষয়ক সূত্রাবলী। 3টি সূত্র ছিল, আশা করি মনে আছে সবার। ঠিক আছে, তো সেই বিজ্ঞানী কেপলার এই যন্ত্রটা প্রথম আবিষ্কার করেন, এবং এই যন্ত্রে আমরা দুইটা লেন্স ব্যবহার করি। একটা হচ্ছে অভিলক্ষ লেন্স, যেটা চোখের কাছাকাছি থাকে, তার উন্মেষ বড়। আমি বলেছিলাম জটিল অনুবীক্ষণ যন্ত্রের সাথে এইখানে যে নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র, তার একটা বিশেষ পার্থক্য হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্রে ছিল অভিনেত্রের ফোকাস দূরত্ব বড়, আর উন্মেষ বড়, আর যে দূরবীক্ষণ যন্ত্র, এটা কিন্তু কনফিউজড হবে না, এক্ষেত্রে অভিলক্ষের ফোকাস দূরত্ব বড় এবং উন্মেষ বড়। ঠিক আছে, এবং এটি ক্রাউন কাচের তৈরি। আর অভিনেত্র, যার কাছাকাছি আমাদের চোখটা থাকবে, তার ফোকাস দূরত্ব FE এবং উন্মেষ অপেক্ষাকৃত ছোট, এবং এটি একটা বিশেষ ধরনের কাচের তৈরি, সেটা হচ্ছে ফ্লেন কাচ। একটা ক্রাউন কাচের তৈরি আর একটা ফ্লেন কাচের তৈরি। অবজেক্টিভসের জন্য এই পয়েন্টগুলো মনে রাখবে। ঠিক আছে, এই টেলিস্কোপের দ্বারা বিবর্ধন অনেক অনেক বেশি হয়, কিন্তু একটা লিমিটেশন এই টেলিস্কোপের আছে, যেটা হলো এই টেলিস্কোপের দ্বারা অনেক বেশি বিবর্ধিত বিম্ব পাওয়া গেলেও দৃষ্টিক্ষেত্র খুব ছোট হয় বলে এর গায়ে ভিউ ফাইন্ডার নামে একটা বিশেষ যন্ত্র লাগানো থাকে, যার ফোকাস দূরত্ব কম থাকে কিন্তু বিবর্ধন মোটামুটি হয়, ফলে প্রশস্ত দৃষ্টিক্ষেত্রের একটা
প্রশস্ত দৃষ্টিক্ষেত্রের একটা বিম্ব পাই। তোমাদেরকে যদি একটু দেখাই, বইয়েই আছে ডায়াগ্রামটা, বা নেটে সার্চ দিয়েও দেখতে পারো। এই হচ্ছে নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। এইটার বিবর্ধন বেশি হয় কিন্তু দৃষ্টিক্ষেত্র কম থাকা এইরকম একটা ছোট্ট যন্ত্র, যেটা ভিউ ফাইন্ডার সাথে লাগানো থাকে, ফলে একটা প্রশস্ত বিম্ব অবজার্ভ করা সম্ভব হয়। ঠিক আছে, তো এইটার কার্যপ্রণালী, এই দূরবীক্ষণ যন্ত্রের আমরা কার্যপ্রণালীটা যদি একটু দেখি, যে এই হলো আমাদের অভিলক্ষ লেন্স, এই হলো আমাদের অভিনেত্র লেন্স। অনেক দূর থেকে, অসীম দূরত্ব থেকে ধরলাম একটা বস্তু পিকিউ, এখানে ডটের লাইন দিয়ে বোঝাচ্ছে অনেক দূরত্ব থেকে একটা বস্তু পিকিউ, সেখান থেকে আলো ধরা যায়, মোটামুটি সমান্তরাল আলোক রশ্মি অভিলক্ষ লেন্সে এসে পড়লো, এবং সমান্তরাল আলোক রশ্মি যদি কোনো লেন্সে আপতিত হয় প্রতিসরণের পর, তারা কিন্তু ফোকাস তলে গিয়ে মিলিত হয়। ফলে ফোকাস তলে এখানে একটা বিম্ব আমরা দেখতে পাচ্ছি, যে ছোট বিম্ব কিন্তু বাস্তব, সেই একটা বিম্ব আমরা দেখতে পাচ্ছি, যেটা অভিলক্ষের ফোকাস তলে ফর্মড হলো। ঠিক আছে, ওইটাকে আমরা নাম দিলাম P1। আবার অভিলক্ষের ফোকাস তলে এমনভাবে এই দুইটা লেন্সের দূরত্বকে সেট করা হয়, মাঝামাঝি দূরত্বকে, যাতে করে বিম্বটা এমনভাবে পড়ে সেটা অভিনেত্রের ফোকাস দূরত্বে গিয়ে পড়ে। অভিনেত্রের ফোকাস দূরত্বে যাতে বিম্বটা গঠিত হয়, বাট অভিলক্ষের ফোকাস তলে এবং অভিনেত্রের ফোকাস বিন্দুতে। ঠিক আছে, ফোকাস তল আর ফোকাস বিন্দু কিন্তু আলাদা কথা, এক কথা নয়। সেই অভিনেত্রের ফোকাস বিন্দুতে যাতে বিম্বটা পড়ে, এমনভাবে দুটি লেন্সকে সমন্বয় করা হয়। ঠিক আছে, তো অভিনেত্রের ফোকাস বিন্দুতে আমরা যে বিম্বটা পাচ্ছি সেটা হচ্ছে বাস্তব বাট খর্বিত একটা বিম্ব পাচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে বিম্বটাকে বিবর্ধিত করা। এখন বিবর্ধিত করার কাজটার জন্য আমরা এখানে আরেকটা উত্তল লেন্স ব্যবহার করছি, যেটাকে বলছি অভিনেত্র লেন্স, কারণ এটা চোখের কাছাকাছি থাকবে, আমরা যে দিক থেকে অবজার্ভ করব সেই দিকেই থাকবে। তো সেইখানে এই আলোক রশ্মিগুলো আবার যখন যায়, তারা সমান্তরালভাবেই, আমরা জানি ফোকাস থেকে যে আলোক রশ্মিগুলো এসে লেন্সে পড়ে, সেগুলো প্রতিসরণের পর সমান্তরালভাবে চলে যায়। তো এই লেন্সগুলো যেহেতু এগুলো মোটামুটি সমান্তরাল রশ্মি দেখতে পাচ্ছি, প্রতিসরিত রশ্মিগুলো, তাদেরকে পেছন দিকে বাড়ালে কিন্তু অসীম দূরত্বে গিয়ে মেলার একটা সম্ভাবনা থাকে। বাস্তবে যে চিত্র, এই চিত্রে কিন্তু কোথাও মিলছে বলে আমরা দেখছি না। তো এই ধরনের কেসকে, অর্থাৎ কোনো বহুদূরের বস্তু থেকে আগত আলোক রশ্মি দুটি লেন্সে প্রতিসরণের পর যদি এমন হয় যে বিম্বটা অসীম দূরত্বে গিয়ে ফর্ম হচ্ছে, এই ধরনের ফোকাসিংকে বলা হয় অসীম দূরত্বে ফোকাসিং। ঠিক আছে, তো অসীম দূরত্বে ফোকাসিংয়ের একটা প্রবলেম হচ্ছে, এটাকে স্বাভাবিক দূরত্বের ফোকাসিংও বলা হয়, স্বাভাবিক দর্শন ফোকাসিং বা অসীম দূরত্বের ফোকাসিং। জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসতে পারে অসীম দূরত্বে ফোকাসিং বলতে কি বুঝি। এটার একটা অসুবিধা কি, বিম্বটা এখানে যেহেতু রশ্মিগুলোকে আমরা পেছন দিকে বাড়ালে দেখতে পাচ্ছি অসীম একটা দূরত্বে গিয়ে মিলিত হওয়ার সম্ভাবনা আছে। এই দূরত্বটা অসীম হয় বলে চোখে সেটা পরিষ্কারভাবে দেখা যায় না, কিছুটা ঝাপসা মনে হয়। সেই কারণে করা হয় কি, ফোকাসিংটা স্পষ্ট দর্শনের ফোকাসিং করা। স্পষ্ট দর্শন ফোকাসিং বলতে কি বোঝায়, বিম্বটা মানে লেন্সগুলোর যে দূরত্ব মেনটেনেন্স, সব কিছু ব্যাপার এমনভাবেই মেনটেন করা হয় যাতে বিম্বটা আমাদের চোখের যে নিকট বিন্দু সেইখানে গিয়ে পড়ে, ফলে সেটা সবচেয়ে স্পষ্ট দেখা সম্ভব হবে। নিকট বিন্দু আমরা জানি স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার, সেটা যদিও ভ্যারি করে পার্সন বাই পার্সন, বাট নিকট বিন্দুর স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার। সেই 25 সেন্টিমিটার দূরত্বে বিম্বটাকে ফেলার জন্য যে ফোকাসিং, সেটাকেই বলা হয় স্পষ্ট দর্শন ফোকাসিং। তো প্রথমে আমরা যেহেতু অসীম দূরত্বে ফোকাসিং নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে ডায়াগ্রাম বেসড, এবার যদি আমরা বিবর্ধনটাকে ডিটারমিন করতে যাই, দেখো ডিটারমিন করার জন্য বিবর্ধনের একটা সূত্র গত ক্লাসে বলেছিলাম। দূরবীক্ষণ যন্ত্র, এই টাইপের যন্ত্র, অর্থাৎ বীক্ষণ যন্ত্রের জন্য বিবর্ধনের যে সংজ্ঞাটা ছিল বা ইকুয়েশনটা ছিল কৌণিক বিবর্ধন দিয়ে, অর্থাৎ বিম্ব কর্তৃক চোখে উৎপন্ন কোণ ডিভাইডেড বাই বস্তু কর্তৃক চোখে উৎপন্ন কোণ, যেটাকে বিটা ডিভাইডেড বাই আলফা বলে ডিনোট করছি। তো বিটা বা আলফা, এই কোণগুলো এত ছোট হয়, এগুলোর পরিবর্তে আমরা যদি
অর্থাৎ প্রায় জিরোর কাছাকাছি যেহেতু হয়, এর পরিবর্তে 10 বিটা বা 10 আলফা লিখতে পারি। লিখলে এটাকে এবার আমরা মানে নিয়ে আসতে চাই। বিটা কি বললাম? বিম্ব কর্তৃক চোখে উৎপন্ন কোণ। প্রথম লেন্স কর্তৃক যে সৃষ্ট বিম্ব, এই বিম্ব এখানে যদি চোখ রাখা হয়, বিম্ব কর্তৃক চোখে উৎপন্ন কোণ বলতে আলটিমেটলি বোঝায় কি জানো? ওই বিম্ব থেকে বস্তু থেকে চোখে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা পাস করে, আবারও বলছি, বস্তু থেকে লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা পাস করে সেটি প্রধান অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকেই বলছি বিম্ব কর্তৃক চোখে উৎপন্ন কোণ। ঠিক আছে, এখন সেটা যদি ধরলাম বিটা হয়, এই কোণটা যদি বিটা হয় আর এই কোণটাও বিটা হবে, যেহেতু এটা কি বিপরীত কোণ, এই কোণটা বিটা মিনস এই কোণটাও বিটা। ঠিক আছে, তাহলে বিম্ব কর্তৃক চোখে উৎপন্ন কোণ বিটা পেলাম। এখন 10 বিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। এটা যদি বিটা হয় এটাও বিটা। এর পার্সপেক্টিভে এই ছোট্ট যে একটা ত্রিভুজ ফর্মড হলো, অর্থাৎ EFP1, এই ত্রিভুজে লম্ব হচ্ছে FP1 বা P1F, যাই বলি না কেন, ডিভাইডেড বাই ভূমি হচ্ছে EF বা FE। ঠিক আছে, বিম্ব কর্তৃক চোখে উৎপন্ন কোণের জন্য। আর বস্তু কর্তৃক চোখে উৎপন্ন কোণ, বস্তুটা যেহেতু অসীম দূরত্বে আছে, সেটি লেন্সের সাথে যে কোণ উৎপন্ন করছে তাকেই এখানে ধরে নেওয়া হচ্ছে বস্তু কর্তৃক চোখে উৎপন্ন কোণ। তো বস্তু কর্তৃক চোখে উৎপন্ন কোণ কীভাবে নির্ণয় করব? বস্তু থেকে আলোককেন্দ্র বরাবর যে রশ্মিটা গমন করে সেটি যে কোণ উৎপন্ন করে প্রধান অক্ষের সাথে তাকে বলা হয় বস্তু কর্তৃক চোখে সৃষ্ট কোণ। এখন এখানে আঁকার জন্য একটু হয়ে গেছে, বরাবর আলোককেন্দ্র বরাবর রশ্মিটা যায়নি, কিন্তু তোমরা যখন ড্রয়িং করবে ডায়াগ্রামগুলো একটু খেয়াল করে করবে। এই বস্তু থেকে আলোক কেন্দ্র বরাবর যে রশ্মিটা আসলো সেটা প্রধান অক্ষের সাথে যে কোণটা তৈরি করলো সেটাকেই বলছি বস্তু কর্তৃক সৃষ্ট কোণ আলফা। এবং এইটা যদি আলফা হয়, এই তার বিপরীত কোণ এই পাশের এই কোণটাও আলফা হবে। ঠিক আছে, তো এই আলফার জন্য আমরা যদি এই ছোট্ট ত্রিভুজটা কনসিডার করি, FP1 থেকে এতটুকু পর্যন্ত, তাহলে আমরা লম্ব বাই ভূমি 10 আলফার মান বসাবো। আলফার বিপরীত যে লম্ব সেটা হচ্ছে FP1 বা P1F ডিভাইডেড বাই ভূমি। কি ভূমি হচ্ছে কোথায়? আমাদের OF পরিমাণ ভূমি, এখান থেকে এতটুকু পর্যন্ত OF, কারণ এই রেটা আলটিমেটলি আলোককেন্দ্র দিয়ে যাওয়ার কথা, একটু উপর দিয়ে চলে গেছে, আলোককেন্দ্র দিয়ে যাওয়ার কথা। তাহলে এখানে যে ত্রিভুজটা ফর্ম হলো সেই অনুযায়ী আমরা পাই P1F বা FP1 ডিভাইডেড বাই OF, এবং এখানে P1F দুইটা টার্ম কমন বলে কাটাকাটি গিয়ে থাকে OF বাই FE। ঠিক আছে, এখন OF চিত্রে একটু ভালো করে খেয়াল করো, OF দূরত্বটা কি? এটা হচ্ছে প্রথম যে লেন্স অর্থাৎ অভিলক্ষ লেন্সের জন্য ফোকাস দূরত্ব, যেটাকে আমরা ডিনোট করছি F0 দিয়ে। ঠিক আছে, আর FE যেই দূরত্বটা পাচ্ছি FE, এইটা হচ্ছে দ্বিতীয় লেন্স অর্থাৎ অভিনেত্র লেন্সের জন্য ফোকাস দূরত্ব FE। ঠিক আছে, তাহলে M সমান আমরা OF বাই FE এর পরিবর্তে লিখতে পারি F0 ডিভাইডেড বাই FE। তাহলে পেয়ে গেলাম অসীম দূরত্বে ফোকাসিংয়ের জন্য নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের যে রাশি, সেটা ইকুয়েশন, সেটা হলো M সমান F0 ডিভাইডেড বাই FE, অর্থাৎ অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব ডিভাইডেড বাই অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব। খুব ভালো করে ইকুয়েশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং তার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ঠিক আছে, আর ডায়াগ্রামগুলো তোমাদের মনে হতে পারে, বোঝার প্রয়োজন নাই। অনেক সময় পরীক্ষায় ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন কিন্তু আসে এই ধরনের চ্যাপ্টারে, যে হয়তো আসলো নবদূরবীক্ষণ যন্ত্রের রে ডায়াগ্রাম ব্যাখ্যা করে বিম্বের ধারণা দাও, বিম্ব কীরকম হতে পারে। তো সেটা আমার রে ডায়াগ্রাম আঁকতে হবে। একবার যদি একটু খেয়াল করে করো বুঝতে পারবে, এবং কয়েকবার প্র্যাকটিস করলে বিষয়টা তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে, আমার চেয়েও বেশি ভালো ক্লিয়ার হবে।
ঠিক আছে। এইবার এই যে আমরা এই টাইপের দূরবীক্ষণ যন্ত্র বা অণুবীক্ষণ যন্ত্র, তাদের নলের একটা দৈর্ঘ্য থাকে, যেহেতু নলের মধ্যে দুটি লেন্স বসানো থাকে, সেই নলের দৈর্ঘ্যটা কি গত ক্লাসেই বলেছিলাম যে দুটি লেন্সের মাঝামাঝি দূরত্বটাকেই বলা হয় নলের দৈর্ঘ্য, যেটা এল দিয়ে ডিনোট করছে। এখন এল সমান কি পাচ্ছি আমরা, একটু ভালো করে খেয়াল করো। এল সমান পাচ্ছি এই যে এখানে এফ নট প্লাস এফ ই, বা এফ নট এখানে যা, ভি নট তা। কারণ কি, প্রথম যে লেন্স অভিলক্ষ লেন্স, তার জন্য বিম্বটা গঠিত হলো এইখানে, তার মানে এটা বিম্বের দূরত্ব ভি নট। আর দ্বিতীয় লেন্স অভিনেত্র লেন্স, তার জন্য এই বিম্বটা আবার লক্ষ্যবস্তু হিসেবে কাজ করছে, তাহলে এটা হচ্ছে এতটুকু দূরত্ব হচ্ছে বস্তুর দূরত্ব। যেহেতু অভিনেত্রার জন্য বলছি, সেটাকে ডিনোট করলাম ইউই দিয়ে। তাহলে এল সমান আলটিমেটলি পাচ্ছি ভি নট প্লাস ইউই, বা এফ নট প্লাস এফ ই, যেটাই বলি না কেন, এটা হচ্ছে অসীম দূরত্বে ফোকাসিংয়ের জন্য নবদূরবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য। ঠিক আছে। তো এরপরে অসীম দূরত্বে ফোকাসিংয়ের ফলে যে বিম্ব গঠিত হয়, অসীম দূরত্বে বিম্বটা গঠিত হয়, আমরা তো দেখলাম ডায়াগ্রাম অনুযায়ী, ফলে সেটা খুব একটা স্পষ্ট দেখা যায় না। ফলে অভিনেত্রকে এমনভাবে স্থাপন করা হয় যাতে চূড়ান্ত বিম্বটা আমাদের স্পষ্ট যে দৃষ্টিসীমা সেখানে আসে, যেটাকে চোখের নিকট বিন্দু বলে। আর এই ফোকাসিং প্রক্রিয়াটাকে নিকট ফোকাসিং বলে, বা স্পষ্ট দর্শন ফোকাসিং বলে। তো এর জন্য ডায়াগ্রামটা একটু জাস্ট চেঞ্জ হবে কি, নিকটে যেহেতু ফোকাসিং করব, তাহলে অভিনেত্র যে লেন্সটা, সেটাকে একটু অভিলক্ষের কাছাকাছি নিয়ে আসতে হবে, জাস্ট এতটুকু কাজ করতে হয়। অভিলক্ষ আর অভিনেত্র লেন্সের মাঝের যে দূরত্ব, নলের দৈর্ঘ্য, সেটা একটু কমিয়ে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কি হয়, যেহেতু অভিনেত্র লেন্সটাকে একটু আগেই নিয়ে আসলে, এইবার প্রথম অভিলক্ষ দ্বারা বস্তুর যে গঠিত বিম্ব, সেটা এসে পড়বে অভিনেত্রের যে ফোকাস দূরত্ব আর আলোক কেন্দ্র তার মাঝখানে। ফলে সেখান থেকে যে আলোক রশ্মি নির্গত হবে, সেগুলোকে পেছন দিকে বাড়ালে একটা অবাস্তব কিন্তু বিবর্ধিত এবং উল্টা বিম্ব আমরা পাবো। ঠিক আছে। অনেকটাই বিবর্ধিত বিম্ব আমরা পাবো, যেটা অসীম দূরত্বে ফোকাসিংয়ের বেলায় আমরা পাচ্ছিলাম না। তো এই ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা আবার যদি নির্ণয় করতে চাই, এম সমান আমরা জানি বিটা ডিভাইডেড বাই অ্যালফা। বিটা ছিল চোখে বিম্ব কর্তৃক উৎপন্ন কোণ, সেটা কি P1 Q1 ডিভাইডেড বাই ই Q1, যেহেতু 10 বিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে। আর 10 অ্যালফা চোখে উৎপন্ন কোণ, সেটা কার দ্বারা, বস্তুর দ্বারা, সেটা বলেছিলাম এই পাশের কোণটা কনসিডার করব। তাহলে 10 আলফা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে তোমার P1 Q1 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ও Q1। তো কাটাকাটি করে এখানে আমরা যে মানটা পাই, ও Q1 ডিভাইডেড বাই ই Q1 সমান ও Q1 দূরত্বটা খুব ভালো করে অবজার্ভ করো। ও Q1 হচ্ছে লেন্সের প্রথম লেন্স, অর্থাৎ অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব এফ নট, এবং ই Q1 সেটা তো ই Q1 হিসেবেই রাখলাম। এটা কিন্তু অভিনেত্র লেন্সের জন্য বস্তু দূরত্ব নয়, ই Q1 সেটা আমরা এভাবেই রাখলাম। সরি, অভিনেত্র লেন্সের জন্য ফোকাস দূরত্ব নয়, বস্তুর দূরত্ব শুধু, সেটা ওভাবেই রেখে দিলাম। ঠিক আছে। এখন লেন্সের সাধারণ সমীকরণ থেকে আমরা এই জিনিসটা জানি, 1/v প্লাস 1/u সমান 1/f। তো যেহেতু আলটিমেট বিম্বটা অভিনেত্রের দ্বারা গঠিত হয়, সে অভিনেত্রের জন্য ইকুয়েশনটা দাঁড়ায় 1/ve প্লাস 1/ue সমান 1/fe। ঠিক আছে। আমরা এখন বিম্ব কোথায় ফেলবো, বিম্ব এমনভাবে ফেলবো, তৈরি করব যেন সেটা চোখের নিকট বিন্দুতে হয়, তার মানে ডি দূরত্বে হয়। নিকট বিন্দু বলতে ডি দূরত্বটাকে বোঝায়, গত ক্লাসে বলেছিলাম সেটা। আর যেহেতু এটা অবাস্তব বিম্ব, তার জন্য মাইনাস সাইনটা আমরা আগেই ব্যবহার করছি। তাহলে ভিই এর পরিবর্তে আমরা বিম্বের দূরত্বটা লিখলাম -d এবং ইউই বসালাম। আবার দেখো, খেয়াল করো, ইউই মানে কিন্তু এই যে Q1e, এই দূরত্বটা, তাহলে Q1e বা ই Q1 বসাতে পারি তার পরিবর্তে। আর উভয় পক্ষে আমরা যদি এফ নট দিয়ে গুণ করলাম, ইকুয়েশনটা এরকম দাঁড়ায়। এখান থেকে আমরা লিখতে পারি এফ নট বাই ই Q1 সমান বাকি টাইমটাকে ওই পাশে নিয়ে গেলাম।
ঠিক আছে। আর এই এফ নট বাই ই কিউ ওয়ান কোথার থেকে লিখলাম, এই যে ইকুয়েশনটা ছিল অর্থাৎ ও কিউ ওয়ান ডিভাইডেড বাই ই কিউ ওয়ান, সেখান থেকে এই ইকুয়েশনটা লিখলাম। এখান থেকে এফ কমন নাও, 1/FE প্লাস 1/D থাকে, এবং একটু যদি আমরা ক্যালকুলেশন করি বা এফ ইটাকে বাইরে নিয়ে আসি, তাহলে দাঁড়ায় 1 প্লাস, অর্থাৎ এফ ইটাকে কমন নিলাম যেহেতু, এটা দাঁড়ায় 1 প্লাস FE বাই ডি, যেহেতু নিকট ফোকাসিং, নিকট দূরত্বে ফোকাসিং বলছি, সেজন্য ডি টার্মটা ব্যবহার করছি। তাহলে এই ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াচ্ছে নিকট ফোকাসিংয়ে বিবর্ধনের সমীকরণ। অর্থাৎ এতটুকু তো আমরা একটু আগে দেখেছিলাম যে অসীম দূরত্বে ফোকাসিংয়ের সমীকরণ এফ নট বাই এফ ই, জাস্ট তার সঙ্গে আরেকটা টার্ম যুক্ত হলো। এখন এই ইকুয়েশন থেকে কিন্তু অসীম দূরত্বে ফোকাসিংয়ের ইকুয়েশনটা পাওয়া যেতে পারে। কারোর যদি অসীম দূরত্বে ফোকাসিংয়ের ইকুয়েশনটা মনে নাও থাকে, নিকট দূরত্বে ফোকাসিংয়ের এই ইকুয়েশনে আমরা অসীম দূরত্বে ফোকাসিং মানে কি, দূরত্বটা অসীম হয়ে যাবে, 1/FE বাই ইনফাইনাইট হবে, আর সামথিং ডিভাইডেড বাই ইনফাইনাইট সমান আমরা জানি 0, 1 প্লাস 0 হবে। দ্যাট মিনস আলটিমেটলি ওই এফ নট বাই FE থাকবে, যেটা অসীম দূরত্বে ফোকাসিংয়ের জন্য বিবর্ধনের রাশিমালা। ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেহেতু দুটি লেন্সের দূরত্বের পরিবর্তন হলো, নলের দৈর্ঘ্যের যে ইকুয়েশন একটু আগে দেখেছি সেটার থেকেও চেঞ্জ হবে। নলের দৈর্ঘ্য এখানে কি দেখতে পাচ্ছি, ও কিউ ওয়ান প্লাস ই কিউ ওয়ান। ঠিক আছে, ও কিউ ওয়ান আমরা কি বলেছিলাম একটু আগে, এফ নট অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব, প্লাস ই কিউ ওয়ান হচ্ছে অভিনেত্র থেকে দ্বিতীয় বস্তু তার দূরত্ব ই কিউ ওয়ান। দ্যাট মিনস এটাকে ইউই লিখতে পারি। ঠিক আছে, আর ইউ এর পরিবর্তে লেখা যায় DFE ডিভাইডেড বাই ডি প্লাস FE। এটা কীভাবে লিখলাম, ওই যে আমরা অভিনেত্রের যে ইকুয়েশনটা একটু আগে লিখেছি, 1/UE প্লাস 1/VE সমান 1/FE। এখানে ভিইর পরিবর্তে আমরা যেহেতু নিকট দূরত্বে ফোকাসিং বলছি এবং বিম্বটা অবাস্তব বলছি, মাইনাস ডি বসিয়ে পাই 1/UE মাইনাস 1/D সমান 1/FE। এখন এটাকে একটু কোঅর্ডিনেট করলে, অর্থাৎ FE-কে এক পাশে রেখে, ইউইকে এক পাশে রেখে 1/D ওই পাশে নিয়ে গিয়ে প্লাস করলে, যোগ করলে এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। তো মূল যে কথাটা সেটা হচ্ছে, আমরা আজকে যেটা জানার চেষ্টা করেছি এতক্ষণ ধরে, সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের বেলায় আমরা দুইটা ফর্মেট জেনেছি, প্রতি ফলক দূরবীক্ষণ যন্ত্র, প্রতি স্মারক দূরবীক্ষণ যন্ত্র, এবং সেখান থেকে প্রতি স্মারক যে দূরবীক্ষণ যন্ত্র তার একটা এক্সাম্পল নিয়ে বা ফরম্যাট নিয়ে আমরা কথা বলছি। এবং এখানে দুই ধরনের ফোকাসিং হয় বলছি, স্বাভাবিক দূরত্বে ফোকাসিং, সেটাকে আবার অসীম দূরত্বে ফোকাসিংও বলা হয়, আর আরেকটা বলছি স্পষ্ট দর্শনের ফোকাসিং বা নিকট ফোকাসিং। অসীম দূরত্বে ফোকাসিংয়ের ইকুয়েশন, বিবর্ধনের ইকুয়েশন এম সমান এফ নট বাই FE, আর নিকট ফোকাসিং বা স্পষ্ট বিন্দুতে ফোকাসিং সেটা হচ্ছে এফ নট ডিভাইডেড বাই FE ইন্টু 1 প্লাস FE বাই ডি। আবার নলের দৈর্ঘ্যটাও কিন্তু ম্যাথের জন্য খেয়াল করতে হবে। নিকট ফোকাসিংয়ের বেলায় নলের দৈর্ঘ্য ছিল এফ নট প্লাস FE, আর অসীম দূরত্বে যে ফোকাসিং তার বেলায় নলের দৈর্ঘ্য হলো এফ নট প্লাস DFE ডিভাইডেড বাই ডি প্লাস FE। ঠিক আছে, একটু ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করলে বা ইকুয়েশনগুলো বারবার যদি লিখে একটু প্র্যাকটিস করো, মনে থাকবে। প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এইবার আমরা আরেকটা যে দূরবীক্ষণ যন্ত্র বলেছিলাম আরেক ধরনের, সেটা নিয়ে একটু আলোচনা করি। এটাকে বলছি আমরা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। কেন প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র বলা হয় সেটা তো আগেই বলেছি। তো এই দূরবীক্ষণ যন্ত্রের একটা বিশেষত্ব হচ্ছে কি, এই দূরবীক্ষণ যন্ত্রে তিনটা জিনিস ব্যবহার হয়। একটা তো অবতল দর্পণ বলেছি, একটা উত্তল লেন্স, আর একটা সমতল দর্পণও কিন্তু এই যন্ত্রে ব্যবহার করা হয়, এবং তিনটা বিম্ব এই যন্ত্রে গঠিত হওয়ার কথা। আলটিমেটলি তো একটা বিম্বই পাবো, তিনটা স্টেজে এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করব। যে একটা অসীম দূরত্বের একটা বস্তু, আমরা বলেছিলাম যে চোখের কাছাকাছি রাখা হবে অবতল দর্পণটাকে। ঠিক আছে, এজন্য এটাকে অভিলক্ষ বলা হচ্ছে, বা অভিলক্ষ যে যন্ত্র সেটা বলা হচ্ছে। তো অসীম দূরত্বের একটা বস্তু PQ থেকে কিছু আলোক রশ্মি এখানে গমন করলো, এবং প্রতিফলনের পরে একটা বিন্দুতে ধরলাম মিলিত হলো, সেটা হচ্ছে
একটা উল্টা বিম্ব, এটা যদি প্রধান অক্ষ কনসিডার করি, তাহলে এই প্রতিফলিত রশ্মিগুলো থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলে আমরা একটা বিম্ব পাই, উল্টা বিম্ব বস্তুর। তো সেটা হচ্ছে ধরলাম P1Q1, ঠিক আছে। এটা হচ্ছে শুধু অবতল দর্পণ কর্তৃক যে বিম্ব গঠন হলো সেটা। এখন কনসিডার করলাম এই যে লক্ষ্যবস্তু থেকে PQ থেকে কতগুলো আলোক রশ্মি আসলো, এটা একটা আলোক রশ্মি, এটা একটা আলোক রশ্মি, এবং প্রতিফলিত হলো, এবং তারপরে একটা বিম্ব একটু আগে যেটা দেখলাম, এইটা যদি গঠন হওয়ার আগেই আমি এখানে একটা সমতল দর্পণ স্থাপন করি, তাহলে তো আর এই বিম্বটা গঠন হবে না। তাহলে এই বিম্বটা গঠন না হয়ে যেহেতু সমতল দর্পণ এখানে স্থাপন করেছি, ওই আলোক রশ্মিগুলো এখানে আবার প্রতিফলিত হবে এবং প্রতিফলনের পর আবার মিলিত হবে। এখন যেহেতু পি বিন্দু থেকে দিক থেকে এই রশ্মিগুলো আগত হচ্ছিল এবং প্রতিফলনের পরে এখানে মিলল, তাহলে এই বিন্দুটা যে উপরের দিকে শীর্ষবিন্দু তার বিম্ব ধরে নেওয়া হচ্ছে। আর শীর্ষবিন্দু থেকে একটা লম্ব প্রধান অক্ষের উপর আঁকা হলে এইখানে একটা লম্ব আঁকলাম যেটা প্রধান অক্ষ হিসেবে কাজ করবে। এই লম্ব আঁকা হলে প্রধান অক্ষের উপর যে বিম্বটা পাবো সেটা হচ্ছে P2Q2। এটা হচ্ছে সমতল দর্পণ কর্তৃক সৃষ্ট বিম্ব। অবতল দর্পণ কর্তৃক একটা বিম্ব পাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়ার আগেই যদি মাঝখানে রাস্তায় আমি একটা সমতল দর্পণ বসিয়ে দিলাম, তাহলে সেখানে আরেকবার রিফ্লেকশন হলো এবং আরেকটা বিম্ব গঠন হলো, সেটাকে বলছি P2Q2। এইবার আমরা কি করব, এই যে প্রথমে একবার অবতল দর্পণে প্রতিফলন হলো, তারপরে প্রতিফলিত রশ্মিগুলো এসে সমতল দর্পণে এসে পড়লো, সেখান থেকে একটু আগে দেখলাম আবার মিলিত হলো। এই মিলিত হওয়ার আগে অর্থাৎ দ্বিতীয় বিম্ব P2Q2 বিম্ব ফর্ম হওয়ার আগে যদি আমি আবার একটা উত্তল লেন্স এখানে বসিয়ে দেই, তাহলে তো এই বিম্বটা আর ফর্ম হবে না। এখন উত্তল লেন্স মানে এটা একটা প্রতিসারক মাধ্যম, এখানে প্রতিসরণ হবে এবং আলোর যে অরিজিনাল গতিপথ ছিল সেটা বিচ্যুত হয়ে যাবে। সেটা বিচ্যুত হয়ে দুইটা সমান্তরাল বা সমান্তরাল রশ্মি বলছি না, দুইটা সমান্তরাল রশ্মিও হতে পারে। আমরা কিভাবে আলটিমেট সেট আপটা করছি, দর্পণ, সমতল দর্পণ, লেন্স, তার উপর ভিত্তি করে এই রশ্মিটা অর্থাৎ আলটিমেট যে প্রতিসরিত রশ্মি সেগুলো সমান্তরালও হতে পারে, অথবা এমন হতে পারে যে অপসারীও হতে পারে। এখন যদি সমান্তরাল হয় তাহলে এই রশ্মিগুলোকে পেছন দিকে বাড়ালে তো কোথাও মিলবে না, বা মিললেও সেটা কোথায় মিলতে পারে, অসীম একটা দূরত্বে গিয়ে। তাহলে এই ক্ষেত্রে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের অসীম ফোকাসিং আমরা বলবো। আর যদি এমনভাবে আলোক রশ্মিগুলো উত্তল লেন্সে প্রতিসরিত হয় যে তারা অভিসারী হয়ে যায় এবং তাদেরকে পেছন দিকে বাড়ালে একটা বিন্দুতে মিলে, সেটাকে বলবো আমরা নিকট ফোকাসিং, ঠিক আছে। তো নিকট ফোকাসিংয়ের বেলায় এই রশ্মিগুলো পেছন দিকে বাড়ানো হলে আমরা দেখতে পাচ্ছি একটা অবাস্তব বিম্বের প্রথমে শীর্ষবিন্দু পেলাম, সেখান থেকে প্রধান অক্ষ একটু আগেই বললাম একটা লম্ব যদি টানি, এটা যেহেতু এই লেন্সের প্রধান অক্ষ হিসেবে কাজ করবে, এটা মাঝামাঝি হওয়ার কথা। আমি ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করেছি, এই জন্য একটু এপাশ ওপাশ হয়ে গেছে। তো এটা মাঝামাঝি হওয়ার কথা। তো প্রধান অক্ষের উপর যদি আমি লম্ব টানি, তাহলে এইটা হচ্ছে আলটিমেটলি PQ যে বস্তুটা ছিল তার আলটিমেট বিম্ব, সেটা বিবর্ধিত হবে। সেটা এবার ফোকাসিং আমি কেমন করছি তার উপর ডিপেন্ড করে বিম্বটা স্পষ্ট বা অস্পষ্ট হবে। অসীমে ফোকাসিং করলে আমরা একটু আগেই অসীমে ফোকাসিংয়ের জন্য প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের যে বিবর্ধন পেয়েছি তার রাশিমালা একই থাকছে এখানে, F0/FV। আবার নিকট ফোকাসিংয়ের জন্য যে রাশিমালা দেখেছিলাম F0 ইন্টু 1+D/FE, সেটা একই থাকছে, ঠিক আছে। তো এই হলো প্রতিফলক দূরবীক্ষণ। না, এইখানে যে ইকুয়েশনটা একটু খেয়াল করবে, কনফিউজ হবে না, যে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে এটা ছিল 1+FE/D, ঠিক আছে। আর এই যে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, সেখানে নিকট ফোকাসিংয়ের বেলায় বিবর্ধনের যে রাশিমালাটা সেটা একটু চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে F0 ইন্টু 1/FE + 1/D। যদিও আমরা FEটাকে এখানে কমন নিয়ে আসি, আলটিমেট ইকুয়েশনটা কিন্তু একই দাঁড়াবে। অর্থাৎ
নিকট ফোকাসিংয়ের বেলায় প্রতি স্মারক দূরবীক্ষণ যন্ত্রের যা বিবর্ধন বা বিবর্ধনের রাশি সেটা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বেলায় বিবর্ধনের রাশিমালাগুলো একই থাকছে। তবে এখানে একটু ভিন্নতা আছে কথায়। কি ভিন্নতা আছে? F0 আমরা প্রতি স্মারক দূরবীক্ষণ যন্ত্রের বেলায় কি ছিল? অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব। বাট এখানে তো অভিলক্ষ অভিনেত্র বলতে কোনো কথা নাই, এখানে হবে F0 অবতল দর্পণের ফোকাস দূরত্ব, FE হবে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, আর ডি তো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এটা আমরা জানি। তো এখানে F0 FE বলতে ওই প্রতি স্মারক দূরবীক্ষণ যন্ত্র, তার সঙ্গে মিলিয়ে ফেলো না, ঠিক আছে? এখান থেকে বেশ কিছু প্রশ্ন হতে পারে, আমরা ইকুয়েশন বেসড কোয়েশ্চেন তো স্টাডি করবই সামনের ক্লাসে। বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র এবং প্রতিস্মারক দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা অসুবিধা কী, পার্থক্য কী, কিংবা দূরবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র তাদের মধ্যকার পার্থক্যটা কী, কোনটা কী কাজে ব্যবহার হয়, এই টাইপের অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে ভালো করে, ইম্পর্ট্যান্ট। পরের যে টপিকটা, আজকের ক্লাসের লাস্ট টপিক প্রিজম, ছোট টপিক বাট ইম্পর্ট্যান্ট টপিক। প্রিজম বলতে কি বুঝি? দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ ও প্রতিস্মারক মাধ্যমকে প্রিজম বলে। কাচের মতো বা স্বচ্ছ দুটি প্রতিস্মারক মাধ্যম যদি পরস্পর হেলানো অবস্থায় থাকে তাহলে তাদেরকে প্রিজম বলা হয়, ঠিক আছে? দুইটি প্রতিস্মারক মাধ্যম মানে এর মধ্য দিয়ে যদি আলো পাস হয় তাহলে দুইবার প্রতিসরণ হবে। তো এইটা একটা প্রিজম। ধরে নিতে পারি প্রিজমের তিনটি আয়তাকার ক্ষেত্র বা আয়ততল হতে পারে, অথবা দুটি মানে পরস্পর আনত তল হতে পারে, বা তিনটা হতে পারে, ঠিক আছে? তো এরকম হতে পারে বা এরকম হতে পারে। এইটা যদি হয় এখানে 6টা তল কিন্তু আছে, বা এরকম হলে আয়তক্ষেত্র আছে 4টা আর 2টা ত্রিভুজ আকৃতির তল আছে। এখন এই প্রিজমের যে পরস্পর আনত মানে কি কোনাকুনিভাবে থাকা, এইটা একটা তল, এই পাশেরটা একটা তল, তার অপোজিট পাশে যে এই তলটা আছে পরস্পর কোনাকুনি হলে ওইখানে যে ছেদবিন্দু, সেখানে যে কোণটা ফর্ম হয় সেটাকে প্রিজম কোণ বা প্রতিস্মারক কোণ বলে, ঠিক আছে? আর প্রিজমের যে পৃষ্ঠগুলো আছে তার লম্বভাবে মাঝামাঝি কোনো একটা অংশ যদি কেটে নেওয়া হয় সেটাকে বলা হয় প্রিজমের প্রধান ছেদ। কিছু সংজ্ঞা আছে, তোমরা দেখে নিও। এখন প্রিজমে আলোর প্রতিসরণ কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। ABC একটা প্রিজম ধরলাম আমরা, ঠিক আছে? এই প্রিজমের মধ্য দিয়ে একটা আলোক রশ্মি PQ প্রিজমের এক পৃষ্ঠে আসলো এবং এটা প্রতিসরণ হবে। প্রতিসরণের জন্য আমরা এখানে অভিলম্ব কনসিডার করলাম NQO। আমরা জানি প্রিজম যেহেতু কাঁচ বা অন্য যে কোনো মাধ্যম, সেটা নিশ্চয়ই বায়ুর যে ঘন মাধ্যম, ধরলাম বায়ু থেকে আলো যেহেতু এখানে আসছে, তাহলে অভিলম্ব থেকে যেটা দূরে সরে না গিয়ে ঘন মাধ্যমে প্রবেশ করার সময় অবিলম্বের দিকে বেঁকে যাবে, অর্থাৎ এটা এইভাবে না গিয়ে এই দিকে QR বরাবর গেল, ঠিক আছে? এখন QR যখন গেল আর বিন্দু দিয়ে যখন বাইরে বের হবে, আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম বায়ুতে বের হবে আলোটা, তাহলে এখানে আরেকবার প্রতিসরণ হবে এবং এখানে আরেকটা অভিলম্ব কনসিডার করছি N'(R')O। তাহলে আমরা জানি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে এইটা আলটিমেটলি যেভাবে যাওয়ার কথা ছিল এভাবে যাওয়ার কথা ছিল, না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে RS পথে বের হয়ে যাবে। তাহলে আমরা PQ পাচ্ছি আপতিত রশ্মি আর RS পাচ্ছি নির্গত রশ্মি, আর প্রিজমের মধ্য দিয়ে যেটা প্রতিসরিত হলো সেটা হচ্ছে QR, যেটা আপতিত রশ্মি অবিলম্বের সাথে কোণ ফর্ম করলো সেটা I1 আপতন কোণ। এখানে দুইবার প্রতিসরণ হলো, দুইটা প্রতিসারক কোণ R1 এবং R2, আর আলটিমেটলি যে নির্গত রশ্মি RS সেটা অবিলম্বের সাথে যে কোণ ফর্ম করলো সেটাকে বলছে I2, ঠিক আছে?
এখন এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে বিচ্যুতি কোণ। আপতিত রশ্মি যেভাবে আসছিল, যেভাবে যাওয়ার কথা ছিল, এবং নির্গত রশ্মি আলটিমেটলি যেভাবে যাওয়ার কথা ছিল সেভাবে কিন্তু না গিয়ে কিছুটা বিচ্যুত হলো। নির্গত রশ্মি আপতিত রশ্মি থেকে যে পরিমাণ কোণে বিচ্যুত হলো, অর্থাৎ নির্গত রশ্মি ছিল এটাকে পেছন দিকে বাড়ালে, এবং আপতিত রশ্মি ছিল এটাকে পেছন দিকে বাড়ালে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটাকে আমরা বলছি বিচ্যুতি কোণ। এটাকে ডেল্টা দিয়ে ডিনোট করা হয়। এবং ডেল্টার যে ইকুয়েশনটা আমি বিস্তারিত ইকুয়েশনের ক্যালকুলেশন দেখালাম না, বইতে আছে, তোমরা একটু দেখে নিও। ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এটা হচ্ছে প্রিজম কোণ। একটু আগে বলেছিলাম দুটি আনত তল যে বিন্দুতে মিলিত হয়, আনত অবস্থায় থাকে, সেখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা প্রিজম কোণ। এইখানে হচ্ছে প্রিজম কোণ। ঠিক আছে, I1 তো বললাম আপতন কোণ, আর নির্গত রশ্মি দ্বারা যে কোণ তৈরি হলো সেটা I2 মাইনাস প্রিজম কোণ আবার প্রিজম কোণ সমান আরেকটা সূত্র আছে R1 প্লাস R2, অর্থাৎ যে প্রতিসরণ কোণ দুটি আছে R1 প্লাস R2 এই দুটি কোণ। ঠিক আছে, তো এইবার ন্যূনতম বিচ্যুতি কোণ, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম তোমার ম্যাথের জন্য, প্লাস জ্ঞানমূলক প্রশ্নেও আসে। তার আগে এই সংজ্ঞাটায় যাওয়ার আগে আমরা প্রিজমের বিচ্যুতি কোণ আর আপতন কোণের যদি গ্রাফ আঁকি, এরকম একটা গ্রাফ পাওয়া যায়। অর্থাৎ প্রথমে আপতন কোণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রিজম কোণ কমবে, কমতে কমতে একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পর আপতন কোণ যত বাড়ছে দেখো আবার প্রিজম কোণও বিচ্যুতি কোণও বাড়ছে। ঠিক আছে, তাহলে এই আপতন কোণের যে একটা সর্বনিম্ন মানে পৌঁছানোর পর আপতন কোণ বাড়ার সাথে সাথে বিচ্যুতি কোণ আবার বাড়তে থাকে, সেই সর্বনিম্ন কোণটাকেই কিন্তু ন্যূনতম বিচ্যুতি কোণ বলা হয়। ঠিক আছে, তা এই ন্যূনতম বিচ্যুতি কোণকে ডেল এম দিয়ে আমরা ডিনোট করি। ডেল এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ পাওয়ার যে দুটি শর্ত আছে সেটা হচ্ছে I1 সমান I2 এবং R1 সমান R2 হলে বিচ্যুতি কোণটা হয় ন্যূনতম, অর্থাৎ ডেল সমান ডেল এম হয়। ঠিক আছে, তা এখন এই ডেল এম সমান একটু আগে একটা ইকুয়েশন লিখেছি, বলেছিলাম I1 প্লাস I2 মাইনাস এখন প্রথম শর্তটা যদি এখানে বসাই, এখানে দাঁড়ায় I1 প্লাস I1 মাইনাস অর্থাৎ I1 সমান যদি বের করতে চাই আমরা দাঁড়ায় A প্লাস ডেল এম বাই 2। আবার দ্বিতীয় শর্ত R1 সমান R2, সেটা যদি এখানে বসাই A সমান R1 প্লাস R2, একটু আগে বলেছি, তাহলে R1 প্লাস R2 এর জায়গায় R1 সমান R2 যেহেতু R1 বসালে R1 সমান A বাই 2 পাই। এখন I1 বের করলাম আর R1 বের করলাম, তার উদ্দেশ্য কি? এই যে প্রিজম এতক্ষণ বললাম, এই প্রিজমের যে প্রতিসরাঙ্ক সেটাকে যদি মিউ ডিনোট করে, আমরা জানি মিউ সমান সাইন I1 বাই সাইন R1, প্রতিসরাঙ্কের যে সূত্র, I1 এর পরিবর্তে এটা বসালাম আর R1 এর পরিবর্তে A বাই 2 বসালাম। এটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতির সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক বা প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এই সূত্রটা খুব 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 ভালো করে মনে রাখবে, প্রিজম রিলেটেড ম্যাথে কাজে লাগবে। প্রিজম, সরু প্রিজম বলে একটা কথা আছে। সরু প্রিজম বলতে কি বুঝি? যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রির চেয়ে বড় নয় তাকে বলা হয় সরু প্রিজম, অর্থাৎ প্রিজম কোণটা খুবই ছোট হবে, 6 ডিগ্রির চেয়ে কম হবে, সেটাকে আমরা বলবো সরু প্রিজম। তো এই প্রিজমের বেলায় বিচ্যুতি কীরকম হয়? আমরা একটু আগে বিচ্যুতির ইকুয়েশনটা জেনেছিলাম I1 প্লাস I2 মাইনাস এবং মিউ সমান তো একটু আগে জানলাম সাইন I1 বাই সাইন R1, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট টার্ম সাইন I2 বাই সাইন R2 লিখতে পারি। তাহলে মিউ সমান লেখা যায় I1 বাই R1 সমান I2 বাই R2। কেন I1 বাই R1 লিখলাম? I1 এবং R1 খুব ছোট হলে, অর্থাৎ আপতন কোণ, প্রথম প্রতিসরণ কোণ যদি ছোট হয়, নির্গত কোণ আর দ্বিতীয় প্রতিসরণ কোণ এগুলোও ছোট হবে। খুব ছোট কোণের জন্য আমরা লিখতে পারি সাইন I1 সমান I1। তাহলে এখানে I1 বাই R1 সমান I2 বাই R2 লিখতেই পারি। আড়াআড়ি গুণনে আমার জিনিসটা দাঁড়ায় মিউ সমান মিউ R1, ডেল্টা সমান দাঁড়ায় মিউ R1 প্লাস মিউ R2 মাইনাস ঠিক আছে, তো এই সমীকরণে I1 সমান লিখলাম মিউ R1, ওই যে আড়াআড়ি গুণন করে I1 সমান মিউ R1, I2 সমান মিউ R2, এইটা বসালাম এই সমীকরণে। ঠিক আছে, বসালাম, এখান থেকে
মিউ কমন নিলে R1 প্লাস R2 মাইনাস এ অর্থাৎ সমান সমান পাচ্ছি মিউ এ মাইনাস এ কমন নিলে ডেল্টা সমান পাচ্ছি এ ইন্টু মিউ মাইনাস 1। এটা হচ্ছে সরু প্রিজমের জন্য বিচ্যুতি কোণ। তো বিচ্যুতি যে রাশিমালা সেটা সরু প্রিজমের বেলায় প্রিজমের জন্য বিচ্যুতি কোণের রাশিমালা। এখন এইখানে ইকুয়েশনটা যদি ভালো করে খেয়াল করো, এখানে আপতন কোণের উপর কোনো টার্ম কিন্তু নাই। তার মানে সরু প্রিজমের বিচ্যুতি কোণ আপতন কোণের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? এ হচ্ছে প্রিজম কোণ, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক আর প্রিজম কোণের উপর নির্ভর করে। এটাও একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। সরু প্রিজমের বিচ্যুতি কোণ আপতন কোণের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। তো আজকের ক্লাসে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো ইকুয়েশন আমরা দেখলাম। বিষয়গুলো তোমাদের কাছে নতুন যেহেতু একটু জটিল মনে হতে পারে, বাট যেটা বলি সবসময় প্র্যাকটিসের উপর থাকো, প্র্যাকটিস করতে থাকো। ম্যাথের ইকুয়েশনগুলো বারবার যতক্ষণ পর্যন্ত আত্মস্থ না হয় ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। কারণ তোমাদের সবসময় যে ভুলটা হয়, মনে করো যে পরীক্ষায় পারবে, বাট পরীক্ষার হলে গিয়ে সব উল্টাপাল্টা হয়ে যায়। প্র্যাকটিস যদি করো সে ব্যাপারটা আর থাকবে না। তো আজকের ক্লাস এতটুকু। আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে যাওয়ার চেষ্টা করবো, আর খুঁটিনাটি যে কয়েকটা টপিক আছে সেগুলো ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।